যে জয় বাংলা স্লোগানটি আমরা সবার জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে দেখে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। সেই জয় বাংলা স্লোগানটি পিনাকি ভট্টাচার্যের কল্যাণে রীতিমতো গালিতে পরিণত হয়েছে। অর্থাৎ কোনো কিছু ধ্বংস হয়ে গেলে বলা হচ্ছে যে কোট আন্ড কোট কাঁঠাল রানী বাংলা করে দিয়েছে। এইভাবে কিন্তু বছর পর বছর আপনার প্যারিস থেকে পিনাকি অপ্রতিরোধ ভাবে এই বয়ান করে গেছেন এবং সেটি যথেষ্ট আমোদিত করেছে। এমনকি তিনি যেই ধর্মে বিশ্বাসী এবং যেই ধর্মের মানুষকে তিনি বিয়ে করেছেন সেই ধর্মের মাওলানা মুন্সি তারাই কিন্তু তাকে পপুলার একজন টক শো শিল্পী হিসেবে পরিগণিত করেছেন। আর যে অবস্থাটা এখন আপনার ববি হাজ্জাজের মতো ব্যক্তি তিনি জয় বাংলাকে অ্যাকোমোডেট করেছেন জয় বাংলাদেশ বলে, অর্থাৎ স্লোগানেও কিন্তু রূপান্তর দেখছে। জিন্দাবাদ শব্দটি জোরে সোরে ফিরে এসছে, বাংলাদেশ জিন্দাবাদ। আবার এখানে মোহাম্মদ আলী জিন্নার বার্ষিকীও ঘটা করে পালন করা হচ্ছে, যেটা আমরা দীর্ঘদিন না দেখে অভ্যস্ত। জিন্না টুপিও মোটামুটি পুনর্বাসিত হয়েছে, অনেকেই মাথায় দিচ্ছেন। সব মিলিয়ে মানে পুরো আপনার আবহটা পাল্টে গেছে। পিনাকি ভট্টাচার্য জয় বাংলা নিয়ে গালাগালি করেছে, তাই এটি গালাগালি হয়ে গেছে। এটি কোনো কথা হতে পারে? আমাদের আমি বিশ্বাস করি এটা হয়েছে। এটাই পিনাকি ভট্টাচার্য একটা ইউটিউবার, যে ইউটিউবের তার ভাইরাল ভিডিও দিয়েছে, সেটা জীবিকা নির্বাহ করে। এই বিক্রি হয়ে যাওয়া মানুষটা, এই বিক্রি হয়ে যাওয়া বিবেকহীন মানুষটা, এই মানে তার এই যে লম্পট ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি, সেটা দিয়ে সেটাকে বাংলাদেশের অর্জনকে নিয়ে ঠাট্টা মশকরা করছে। সে কি মনে করে নিজকে যে সে একটা ইউটিউবার, যে নিজের জীবিকা অর্জন করে মানুষের নামে বদনাম করে আর ইয়ে করে ঠাট্টা মশকরা করে সে বাংলাদেশের সংবিধান বদলে দেবে? এত বড় ক্ষমতা তার? তাহলে তার ক্ষমতার উৎস কোথায় আমাকে একটু বোঝান। বিষয়টা তো শুধু জয় বাংলার বিষয় নয়, জয় বাংলাকে আজকেই যে এরকম গালিতে পরিণত করা হয়েছে তা নয়। বিটিভিতে জয় বাংলা হতো, সেই জয় বাংলাকে জিন্দাবাদ করা, জাতীয় ধ্বনি জিন্দাবাদ করা হয়েছিল। তাজুল ইমাম, হ্যাঁ, একই চক্রান্তের ফলশ্রুতি এটা, সেই জন্য একই জিনিস ঘটেছে। বঙ্গবন্ধু মাত্র 3.5 বছর সময় পেয়েছিলেন এই দেশটাকে মানে পুনর্গঠন করার চেষ্টাও করেছিলেন, তিনি চেষ্টা করে যাচ্ছিলেন এবং আমার বিশ্বাস অত্যন্ত আন্তরিকতার সঙ্গে করছিলেন। কিন্তু তাকে হত্যা করে, সপরিবারে হত্যা করাটাকে কেন চক্রান্ত মনে করা হচ্ছে না? বাংলাদেশের স্বাধীনতাটাকে উল্টে দেওয়ার বা স্বাধীনতা আন্দোলনের যে মূল লক্ষ্য ও আদর্শ, সেটাকে উল্টে দেওয়ার বা ধ্বংস করার প্রচেষ্টার প্রথম ফলশ্রুতি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা এবং আমাদের মুক্তিযুদ্ধের যে সবচেয়ে বলিষ্ঠ নেতৃত্ব, সেই নেতাদেরকে জেলখানার ভেতরে ঢুকে কাপুরুষোচিত ভাবে গুলি করে হত্যা করেছিল এই চক্রান্তকারীরা। এই চক্রান্তকারীদের বিভিন্ন রকমের কর্মপদ্ধতি গত 53 বছর ধরে দেখেছি আমরা, কিন্তু তারপরেও এদেশে জয় বাংলা রয়ে গেছে। মুক্তিযোদ্ধারা সম্মানের সঙ্গে অবস্থান করেছেন, সম্মানিত হয়েছেন, সমাজে সংবর্ধিত হয়েছেন এবং মুক্তিযুদ্ধের যে মৌলিক চেতনা, যে ধর্ম নিরপেক্ষতা, অন্তত সরকারিভাবে সেটাকে প্রতিটা সরকার সেটাকে সম্মান দেখিয়ে এসছেন। সংবিধানকে প্রতিটা সরকার সম্মান দেখিয়েছেন। এদেশে স্বৈরাচার সরকারের পতন আগেও ঘটেছে, এটা নতুন নয়। আওয়ামী লীগকে যদি স্বৈরাচার বলতে চান, তাহলে এরকম স্বৈরাচার জেনারেল এরশাদও ছিলেন,
তারও পতন ঘটেছিল গণ আন্দোলনের ভেতর দিয়ে, এটাও তাই হয়েছে। এটার এই ভিন্নতা কি কারণে? ভিন্নতার কারণ হচ্ছে এখানে লাশ ফেলার রাজনীতি হয়েছে, লাশ পতন হয়েছে। এগুলো এখন আর লুকানো কোনো কিছু নয়, আমরা সবাই জানি কারা ফেলেছে লাশ। যারা লাশ ফেলেছে তাদের কি ইমিউনিটি দেওয়া হয়েছে, দিয়েছে এই সরকার। সো এই সরকার, এখন যে সরকার বাংলাদেশ শাসন করছে এবং তথাকথিত সমন্বয় করছে সর্বদলীয়, যেখানে বেসিক্যালি বাংলাদেশের আমার মনে হয় না 30% লোকও এটাকে রিপ্রেজেন্ট করে, তাদের সমন্বয় করে বিশ্বের চোখে ধুলা দেওয়ার চেষ্টা করছেন, তারা এটার সঙ্গে জড়িত। কাদের গাত্রদাহ হয় 16ই ডিসেম্বর এলে, কাদের গাত্রদাহ হয় 25শে মার্চ 26শে মার্চ স্বাধীনতা দিবস উদযাপন করলে, কাদের গা জ্বলে যায় পয়লা বৈশাখের মিছিল বার হলে, আমরা তো জানি। এখন তো মনে দেখতেই পাচ্ছি তারাই ক্ষমতায়, তারা খোলস ছেলে বেরিয়েছেন এবং গলা উঁচু করে জিরাফের মতো পরিচয় দিচ্ছেন নিজেদের যে তারা এই সংগ্রাম করেছেন, তারা সেতু ভবন পুড়িয়েছেন, তারা মেট্রো রেল পুড়িয়েছেন, তারা লাশ ফেলেছেন, সবকিছু তো স্বীকার করছেন এখানে নিজেরাই। তাহলে এখানে তো আর কনফিউশন কিছু নাই। এখন বাংলাদেশের এই 16ই ডিসেম্বর বা বিজয়ের মাস মানুষের মনের নিভৃতে লুকানো একটা প্রদীপের মতো, মানুষ এটাকে জাগিয়ে রেখেছে, জাগিয়ে রাখবে। এটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা যারা করছেন, তারা চেষ্টা তো করছেন, সেটা চোখেই দেখতে পাচ্ছি, এখানে কোনো ধুলো দেওয়া চলবে না। তবে আমার কাছে অত্যন্ত একটা মানে হাস্যকর এট দ্য সেম টাইম করুণ একটা প্রশ্ন উদয় হয়েছে, যেটা আমি এখানে নাজমুল আহসান কলিমুল্লাহ স্যার আছেন, জ্ঞানী মানুষ, তাকেও আমি প্রশ্নটা করছি যে শান্তির দূত হিসেবে নোবেল প্রাইজ বিজয়ী একজন এবং গোটা বিশ্বে বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য যে বাহিনী প্রেরিত হয়, সেরকম একটি বিশাল বাহিনী বাংলাদেশের নিজস্ব সেনাবাহিনী। এই যে দুটো শান্তির মহাশক্তির সম্মিলন হলো, আমার দেশে শান্তি নেই কেন? আমারও আছে। তাজুল ইমাম যে কথাগুলি বললেন, যে ঘটনা মুক্তিযুদ্ধকে মুছে দেওয়ার চেষ্টা আগেও হয়েছে, এখনো হচ্ছে, এবং যা হয়েছে তিনি একটা পার্সপেক্টিভ বললেন, কারা এই ঘটনা ঘটিয়েছে, কারা ফায়দা পেয়েছে। আমার খুব জানতে ইচ্ছা করছে বাংলাদেশের মানুষ কি বলছে, তারা কি ভাবছে, তারা কি বুঝতে পারছে দেশে কি হয়ে গেছে? যে প্রলয়ঙ্করী একটি ঝড় বয়ে গেছে এবং তাতে আপনার বিশাল অশ্বত্থ বা বটগাছ উপড়ে গেছে এবং এটি দেখে সবাই বিহ্বল হয়ে যান, তাকিয়ে থাকেন বিস্ফারিত নেত্রে। অনেকটা সেই রকম একটি অবস্থা কিন্তু এখন বিরাজমান। আর এখানে বিপ্লব উত্তর যেই জজবা পরিলক্ষিত হচ্ছে, এখানে মবক্রেসি বা মব জাস্টিস হচ্ছে এস্টাবলিশড নর্ম। মব জাস্টিসের সামনে কোন রিজন বা যুক্তি যেটির জন্ম দিয়েছিলেন অ্যাভেরো স্পেনে, তা কোনো স্পেস নেই। আপনার অ্যাভেরো আপনার কর্দোবার জামে মসজিদের দাওয়ায় বসে এই যুক্তিবাদের জয়গান গেয়েছিলেন বলে তাকে কর্দোবা বসবাসরত মুসলমানেরা ঢিল পাটকেল ছুড়ে সেখান থেকে বিতাড়িত করেছিল। তিনি স্টেট অফ জিব্রাল্টার পার হয়ে মরক্কোতে গিয়ে প্রাণ রক্ষা করেছিলেন। আর ইউরোপীয়রা তার বাণী আত্মস্থ করে আপনার সারা ইউরোপ থেকে সমগ্র বিশ্বে এনলাইটেনমেন্টের যে শিক্ষা প্রজ্বলিত করেছিল, তা জন্ম দিয়েছিল পাশ্চাত্য সভ্যতার।
ফলে এই যে নবজাগৃতি, মানব চরিত্রের অজস্রতায় বিশ্বাস, সেটা থমকে গেছে। আর তাজুল ইমাম তাহলে প্রশ্ন তাহলে করেছিলেন যে আমার শান্তি। প্রশ্ন থাকছে, সুলতানা 1 মিনিট, আমার একটা প্রশ্ন জি। থাকছে। আপনি বলেছেন যে বিপ্লবোত্তর, হ্যাঁ, তাহলে এটা আপনার কথাতেই প্রমাণিত যে বিপ্লবের একটা ম্যানিফেস্টো থাকে, একটা আদর্শ থাকে, উদ্দেশ্য থাকে। এই বিপ্লবের কোনো আদর্শ উদ্দেশ্য ছিল না বলেই আজকে এই মব সংগঠিত হয়ে যে যার মতো করে একটা ম্যানিফেস্টো দিতে চাচ্ছে, যেখানে আমি মৌলবাদী ধর্মীয়, স্পেশালি ইসলামিক মৌলবাদী যারা ধর্মীয় বিশ্বাসী, তারা যেহেতু ইসলাম ধর্মটা একটা স্টাবলিশ মানে ধর্ম, পৃথিবীতে বিভিন্ন অনেক দেশ, মানে 1 বিলিয়নের উপরে মুসলমান রয়েছেন পৃথিবীতে, তো তারা এটাকে ম্যানিফেস্টো হিসাবে স্টাবলিশ করার চেষ্টা করছে বাই মব জাস্টিস। তাহলে কি আমি ভুল বলবো? এটা অতি সরলীকরণ বলা যায়, তবে বিষয় যেটি তার ম্যানিফেস্টেশন নানান রকম ভাবে আমরা লক্ষ্য করছি, এবং সেই জন্যই আমাদের নোবেল লরেট প্রফেসর মাহমুদ ইউনূস সরকার প্রধান, মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি রিসেট বাটন পুশ করার কথা বলছেন। অর্থাৎ আমরা ভুলে যাব, নতুন তর আপনার ইতিহাস তৈরি করব, ব্যাখ্যান নতুন ভাবে বিব্রত হবে। তাহলে তো আমরা এখন নতুন ইতিহাস রচনা করছি। সেই নতুন ইতিহাসের মানে সূত্রটাই যদি হয়, সূচনাটি যদি হয় যে মগের মুল্লুক, কিংবা আপনি যেটিকে বলছেন মবক্রাসি, তাহলে কি কি ইতিহাস হবে? মবক্রেসির ইতিহাস হবে। স্বেচ্ছাচারী একটা জাতি হঠাৎ করে স্বেচ্ছাচারী হয়ে উঠেছিল, যারা ধর্মকে ব্যবহার করে, যারা রাজনৈতিক মতাদর্শকে ব্যবহার করে, যারা মব জাস্টিস করে, এরা মানুষের উপরে চরম অন্যায় করেছে। সাম্প্রদায়িক একটা শক্তি জেগে উঠে এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ করেছে, এখানে মুক্ত মনের মানুষের উপরে আক্রমণ করছে। এটা ইতিহাস হবে। একটা 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 অদ্ভুত অক্সিমরন শব্দ। ইতিহাস তো রচনা করা যায় না। ইতিহাস হচ্ছে আপনি যেটা আজকে এই বর্তমানে যা করছেন, এটাই ইতিহাস হয়ে যাবে, এটাই ইতিহাসে লেখা হয়ে যাবে, এটা বদলানো যাবে না। কাজে ওই যে রিসেট বাটন বলেছেন প্রফেসর ইউনূস, অত্যন্ত বিরক্ত হয়ে বলেছেন। অবশ্য আমি কি বলে ওয়াশিংটনের ওনার সাক্ষাৎকারে আমি লাইভ দেখছিলাম, সেখানে উনি বিরক্ত হয়েছেন কেন তিনি যে বিপ্লব ঘটিয়েছেন সেটার কথা না জিজ্ঞেস করে সে স্বাধীনতা মুক্তিযুদ্ধের কথা জিজ্ঞেস করছে। ওই প্রজ্ঞাবান ভয়েস অফ আমেরিকার যে উপস্থাপক অধ্যাপক আনিস, আমার বন্ধু মানুষ, আমি জানি সে কত গভীর পড়াশোনা তার, সে কিন্তু অত্যন্ত পোলাইট ভাবে তাকে মেপে নিচ্ছিল যে তিনি কোন মতবাদ বা কোন ধরনের মানসিকতা ধারণ করেন, এবং সেটা তার ওই একটা প্রশ্নে স্ন্যাপ করার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে গেছে। উনি রিসেট বাটন, এর আগে রিসেট বাটন শব্দটা তিনি ব্যবহার করেননি কোথাও, ওইখানে মুখ থেকে বেরিয়ে গেছে এই কারণে উনি সংক্ষেপে বোঝাতে চেয়েছেন যে আগে যা ইতিহাসে যা ঘটেছে ইতিহাস ইরেজ। তো আপনি যদি স্যার ইতিহাসে লিখতে এসেছেন, তাহলে ইতিহাসকে ইরেজ করে দিয়ে আপনি কেন লিখবেন? আপনি নতুন কাগজে লেখেন না, পুরোনো কাগজগুলো এই ইরেজার দিয়ে ঘষে তুলে সেখানে কেন আপনাকে লিখতে হবে? অনেক ত্যাগ, অনেক বীরত্ব, অনেক গৌরব, অনেক অপগৌরব সেখানে লুকানো আছে, সেখানে মানুষের বিশ্বাসঘাতকতার কথা লেখা আছে, সেটা ইতিহাস। সেখানে মানুষের বীরত্বের কথা লেখা আছে।